This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেল হেফাজতে সঞ্জয় রায় সঞ্জয়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল শিয়ালদা আদালত। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, জেল হেফাজতে সঞ্জয় রায় এবং 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আরো 14 দিন জেলে থাকবে সঞ্জয় এবং সেই 14 দিনে তার কাছ থেকে তথ্য, যে সমস্ত তথ্য জানার জন্য এই মুহূর্তে সিবিআই মরিয়াল এবং তারা তদন্ত এগিয়ে নিয়ে চলেছেন। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। দেখো, সঞ্জয়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করার পর তাকে যখন শিয়ালদা আদালতে পেশ করা হয়েছিল, সেদিন তাকে যে পুলিশ হেফাজতের সময়সীমা দিয়েছিলেন সেই সময়সীমা শেষ হয় এবং পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন তদন্তভার সিবিআই হাতে পায় এবং তারপর সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই পুলিশ হেফাজতের সময়সীমা শেষ হওয়ার পর আজকে তাকে ফের শিয়ালদা আদালতে পেশ করা হয়েছিল এবং আদালতে পেশ করার পর তাকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি দিন কয়েক আগেই হেফাজতে থাকাকালীনই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য কিন্তু সিবিআইয়ের তরফ থেকে শিয়ালদা আদালতে আবেদন জানানো হয়েছিল। আর এক্ষেত্রে যার পলিগ্রাফ টেস্ট করানো হবে সেই ব্যক্তির সশরীরে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিতির প্রয়োজন থাকে এবং সেই জন্য আজকে যেহেতু তার হাজিরার দিন ছিল, এই একই দিনে একদিকে যেমন তার হেফাজতের সময়সীমা শেষ হওয়ার পর আদালতে পেশ করা হলো, আর সেই কারণেই তাকে আজই ম্যাজিস্ট্রেটের সামনেও পেশ করা হয়, অর্থাৎ পলিগ্রাফ টেস্টে তার সম্মতি আছে কিনা সেই বিষয়ে। এবং যেটা আমরা জানতে পারছি যে পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রেও কিন্তু সঞ্জয় রায় তিনি তার সম্মতি দিয়েছেন এবং অন্যদিকে তার এই হেফাজতের সময়সীমা শেষ হওয়ার পর 14 দিনের জন্য তাকে জেল হেফাজতে পাঠানোরও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এখন যেটা দেখার যে তার পলিগ্রাফ টেস্ট কোথায় হয়, জেল হেফাজতে যেহেতু তাকে পাঠানো হলো সেই জায়গা থেকে যেটা মনে করা হচ্ছে জেলে গিয়েই কিন্তু সিবিআইয়ের যারা আধিকারিকরা তারা তাদের এক্সপার্টদের সঙ্গে নিয়ে গিয়ে সঞ্জয় রায়ের তার পলিগ্রাফ টেস্ট করাবেন, অর্থাৎ কোথাও গিয়ে কোনো রকম অসত্য বা তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা এই হেফাজতে থাকাকালীন কোনো তথ্য দিয়ে করেছেন কিনা সেই বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর জানাকে বলবো আরও একবার দেখানোর জন্য আজকে এই যে সঞ্জয় রায়কে যে আদালতে পেশ করা হয়েছে তার জন্য বলা যেতে পারে একেবারে নজিরবিহীনভাবে কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছিল শিয়ালদা আদালত চত্বরের বাইরে। দেখতে পাচ্ছ দুটি পর্যায়ে গার্ডরেল, লোহার গার্ডরেল দেওয়া রয়েছে, কলকাতা পুলিশ, বিশাল সংখ্যক কলকাতা পুলিশ মোতায়েন রয়েছে, একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার রয়েছে। অন্যদিকে যখন সঞ্জয়কে নিয়ে আসা হয়েছিল সেই সময় কিন্তু আমরা যেটা দেখেছি যে একেবারে প্রায় 50 জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তা বলয়ে মুড়ে র্যাফের বাহিনী ছিল কলকাতা পুলিশের, প্রায় সব মিলিয়ে 20টির কাছাকাছি গাড়ির কনভয়ে করে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর থেকে সঞ্জয়কে নিয়ে আসা যায়। এবং এই যে বাইরে যে তুমি লম্বা গাড়ির যে পরপর সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই সিবিআইয়ের গাড়ি, অর্থাৎ এই গাড়িতে করে কিন্তু আবারও সঞ্জয়কে জেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। সেক্ষেত্রে জেল থেকে যে গাড়ি আসবে সেই গাড়িতে করে যখন তাকে নিয়ে যাওয়া হবে তখনও কিন্তু কড়া যে নিরাপত্তা, মানে সুপ্রিয় যে ছবিটা তুমি দেখাচ্ছ শুধুমাত্র সঞ্জয় রায়ের জন্য এত পুলিশ মোতায়েন কোর্টের সামনে। একেবারেই দেখো, এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শুধুমাত্র যে চিকিৎসক তা কিন্তু নয়, কলাকুশলী, বুদ্ধিজীবী, এমনকি সাধারণ মানুষ বা সাধারণ নাগরিকরা গত 14 তারিখ তোমার নিশ্চয়ই মনে আছে যেভাবে রাত দখল করো কর্মসূচিতে মহিলা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ তারা রাস্তায় নেমেছিলেন, সেই জায়গা থেকে এই সঞ্জয়কে আদালতে নিয়ে আসা বা আদালত থেকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া, এই সময় যদি কোনো রকম কোনো জনরোষের পরিস্থিতি তৈরি না হয় বা সেই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় সেই পরিস্থিতি যাতে মোকাবেলা করা যায় সেই কারণেই কিন্তু এই কড়া নিরাপত্তা বলয়ের বেষ্টনী তৈরি করা হয়েছে এবং সেটা তোমাকে দেখালাম। আরো একবার ক্যামেরা পার্সন দীপঙ্করকে বলবো, বুঝতে পারছি সুপ্রিয়, বেশ তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তিলোত্তমা ধর্ষণ খুনের চাঞ্চল্যকর তথ্য দিয়ে আপনাদের, চাঞ্চল্যকর তথ্য আরজিকর সূত্রে সকাল 10টা নাগাদ তিলোত্তমা ধর্ষণের পর খুন হয়েছেন বলে নিশ্চিত ছিলেন কর্তৃপক্ষ। তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়া একাধিক ব্যক্তির বক্তব্য অনুসারে সকাল 10:15 সন্দীপ ঘোষ শিবিরের এক হাউস স্টাফকে কোন প্রভাবশালী তৃণমূল বিধায়ক, মানে ফোন আসে, স্টাফকে ফোন করেন প্রভাবশালী তৃণমূল বিধায়ক। সে কে? সকাল 10টার মধ্যেই তিলোত্তমার ধর্ষণ খুনের ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চিত হলে 10:52 বাড়িতে ফোন করে
কার নির্দেশে বাবা মাকে আত্মহত্যার কথা বললেন অ্যাসিস্ট্যান্ট সুপার? সুপ্রিম কোর্টে রাজ্যের পেশ করা নথি অনুযায়ী 9:30 প্রথম দেহ দেখেন প্রথম বর্ষের পিজিটি আন্দোলনকারী চিকিৎসকরা। প্রশ্ন তুলছেন, আর সেই সময় আরেক বর্ষের পিজিটি কোথায় ছিলেন? তারা কি করে জানলো আগে? আমরা কলেজে আছি যারা, তারাই জানি না। যারা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে ছিল তারাই জানে না। কি করে অন্য জায়গা থেকে যারা কিছু চিকিৎসক, কারা কার ঘনিষ্ঠ যায় না, কিন্তু অন্য বাইরের কলেজের বাইরে কিছু চিকিৎসক সেখানে যোগ দিয়েছে। কি করে তারা ক্রাইম সিনে গেল, কি করে কেউ পৌঁছানোর আগে তারা পৌঁছলো, কি করে ওখানে ভিডিওগ্রাফি হলো, তার কোনো স্বচ্ছ প্রমাণ কোনো পুলিশ অফিসার দিতে পারেনি, কোনো টিম দিতে পারেনি। আমাদের সিবিআই কাছে একটাই দাবি যে যদি প্রমাণ না, যদি এটা বলে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তাই জন্য ধরতে পারছে না, তাহলে কারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদেরকে ধরুক। আমরা শুনেছি এরকম অনেকেই এসছিলেন, আমরা তো সেটাই জানতে চাই যে হঠাৎ করে সবাই কেন এত চলে এলো। কারণ জিনিসটা যদি সত্যিই একটা বাইরের ক্রিমিনাল কিছু করে থাকে তাহলে আমার মনে হয় তো সেটা সবার একসাথে লড়া উচিত। তাহলে এই জিনিসটাকে এত হুসহাস করার তো কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না। তো সেই জায়গাতেই আমাদের আবারও একই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে এর ঘটনার মোটিভ কি, কেন হয়েছে এবং কারা কারা এই ঘটনায় আছেন সেইগুলো যেন মহামান্য আদালত বিচার করেন। এবং সিবিআইয়ের কাছেও আমার অনুরোধ, যারা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তাদেরকেও যেন ধরা হয়। এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সব থেকে বড় খবর এবং চাঞ্চল্যকর বটে, তুমি এই খবর ব্রেক করলে সৌরভ, যেটা শুনে সত্যি চমকে যাচ্ছে এই মুহূর্তে আমি নিজের স্টুডিও থেকে। কি চলছে তাহলে? সেই সময় কি ঘটেছিল? কার ফোন গেছিল? যে কোন প্রভাবশালীর ফোনে সময় একেবারে অদল বদল হয়ে গেল সৌরভ? দেখো লিমা, প্রশ্নটা খুব স্পষ্টভাবে ছিল। প্রশ্ন ছিল যে কে প্রথম দেহ দেখেছে, কটার সময় জানা গেল, এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে কে কখন এসেছিল, কার কাছ থেকে কি বার্তা পেয়ে তারা এসছিলেন। এবং সেই সময় দেখে দাঁড়িয়ে এটা যে ধর্ষণ ও খুনের ঘটনা প্রাথমিকভাবে জানা গিয়েছিল কি যায়নি, যদি জানা গিয়ে থাকে তাহলে রাত 11:45 কেন এফআইআর দায়ের হয়। আমরা যেটা জানতে পারছি, খুব স্পষ্টভাবে জানতে পাচ্ছি যে একজন প্রভাবশালীর ফোন, যিনি আরজি করের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, তিনি তৃণমূল বিধায়ক, তিনি ফোন করে এক হাউস স্টাফকে, যিনি সেই সময় শিয়ালদা চত্বরে ছিলেন, সেই শিয়ালদা চত্বরে তিনি যে ফোনটা করেন, সেই ফোনে তিনি বলেন যে চেস্ট বিভাগের মেডিসিনে এক ছাত্রী ধর্ষণ এবং খুন হয়েছেন, কোট আনকোট ধর্ষণ এবং খুন হয়েছেন, দ্রুত সেখানে যাও। এরপর ওই হাউস স্টাফ একটা ক্যাব নিয়ে এবং সেখান থেকে অধ্যক্ষ ঘনিষ্ঠ আরও যে দুজন ইন্টার্ন রয়েছে তাদেরকে তিনি ফোন করেন। ফোন করে বলেন যে তিনি এই মুহূর্তে শিয়ালদায় আছেন, তারা যেন দ্রুত চেস্ট মেডিসিন বিভাগে পৌঁছন। তারা সেই ফোন পেয়ে হোস্টেল থেকে কয়েকজনকে নিয়ে তারা সেই চেস্ট মেডিসিন বিভাগে পৌঁছে যান। আর ইনি ক্যাব নিয়ে পৌঁছন খানিক পরে। তারা যে সিকোয়েন্স দিচ্ছেন ততক্ষণে কিন্তু তারা পৌঁছে অধ্যক্ষকে ফোন করেন এবং তারা জানতে পারেন যে ডক্টর সুমিত রায় তপাদার, যার নাম এমএসভিপি চিঠিতেও রয়েছে, যার নাম আদালতের নথিতেও রয়েছে যে ডক্টর সুমিত রায় তপাদার, তার কাছ থেকে ফোন পেয়েছিলেন এমএসভিপির কাছ থেকে ফোন পেয়েছিলেন অধ্যক্ষ। এই অধ্যক্ষ ঘনিষ্ঠ ইন্টার্নরা অধ্যক্ষকে ফোন করেছিলেন এবং সেই ইন্টার্নদের দাবি হচ্ছে যে তাদের কাছে বার্তা ছিল বাইরের কেউ যেন প্রবেশ করতে না পারে, সেটাও কোট আনকোট। ফলে সব মিলিয়ে একটা প্রশ্ন উঠছে যে এতজন জানতেন, সকাল 10টা হচ্ছে এই সময়টা, এই 10টার থেকে পুরো ঘটনাবৃত্ত 9:30 থেকে 10টা এই সময়টা সেটা শুরু হয়ে যায়। তাহলে 10টার সময়তেই যখন প্রাথমিকভাবে সকলের কাছে পর্যবেক্ষণ ছিলেন, যে কারণে এই প্রভাবশালী বিধায়ক বলছেন যে কলেজে একজন ছাত্রী ধর্ষণ এবং খুন হয়েছেন, তখন তিনি তার নাম জানতেন না, তিনি নির্দেশ দিচ্ছেন। তাহলে সেই মতো তৎক্ষণাৎ কেন পদক্ষেপ করে সেই জায়গায় সিল করা হলো না, যে প্রশ্নটা আন্দোলনকারীরা তুলছেন যে তারা জানতেন না, বাইরের চিকিৎসকেরা দলে দলে এসে জড়ো হয়ে যাচ্ছেন, সেখানে এসে জড়ো হয়ে তারা ভিড় করছেন, ঘন ঘন সেখানে বৈঠক হচ্ছে, আলাপ হচ্ছে, আলোচনা চলছে। একটা এত বড় ঘটনা, বাবা মাকে 10টা 52 মিনিটে অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করছেন, এটা আত্মহত্যার ঘটনা।
আর যারা অধ্যক্ষ শিবিরের ঘনিষ্ঠ, এই লবির যারা ঘনিষ্ঠ, তাদের কাছে মেসেজ যাচ্ছে এটা ধর্ষণ এবং খুনের ঘটনা। এই তারতম্যটা কোথায়? যদি লোকেশন অবস্থান দেখা যায় তাহলেও, এবং এই যারা এই কথাগুলো বলছেন তারা কিন্তু ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে তলব পেয়েছেন এবং তারা জিজ্ঞাসাবাদের আওতার মধ্যে রয়েছেন। সেটাও কিন্তু কে বলছেন? ডক্টর সুমিত রায় তপাদার, যিনি এই মুহূর্তে চেস্ট মেডিসিনের এই তিলোত্তমার ইউনিট হেড ছিলেন, যার নাম নথিতে রয়েছে, যে যার কাছ থেকে এমএসবিপি ইনফর্ম হয়েছেন, সেই ডক্টর সুমিত রায় তপাদার TV9 বাংলাকে এক্সক্লুসিভলি জানিয়েছেন যে যে বিষয়গুলো উঠে আসছে, সেই সমস্ত বিষয়গুলো, যে প্রশ্নগুলো, যে খবরগুলো আমরা তখন দিলাম, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সিবিআই তদন্ত করছে, খতিয়ে দেখা হচ্ছে এই তথ্যগুলো, যে তথ্যগুলোর সঙ্গে কোনো লিঙ্ক আপ গড়ে ওঠে কিনা সেই বিষয়টি, এবং সেদিন রাতে ঠিক ঘটেছিল সেখানকার সেই ঘটনাক্রমের বিষয়টি। পরবর্তী ক্ষেত্রে আমরা এটাও জিজ্ঞেস করি যে আপনি একজন চিকিৎসক, আপনি সেখানে দেহ দেখলেন, ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী যিনি বিভাগীয় প্রধান ছিলেন তিনি বলছেন আপনি দেহ দেখেছেন, সেটাও আমাদের কাছে অনকোট আছে। বিভাগীয় প্রধান ডক্টর অরুণাভ দত্ত চৌধুরীর বক্তব্য, যিনি এখন আর বিভাগীয় প্রধান নেই। আপনার কি কোথাও মনে হয়নি যে এটা ধর্ষণ ও খুনের ঘটনা? কারণ ফোন তো যাচ্ছে এটা ধর্ষণ ও খুনের ঘটনা বলে। ডক্টর সুমিত রায় তপাদার আইন বাঁচিয়ে যে কথাটা বলেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রশ্ন শেষ হয়েছে, তার উত্তর এসছে, তিনি লালবাজারকে সেই সময় তার পক্ষে যা যা জানানোর দরকার ছিল সেই সব কথা তিনি জানিয়েছেন। এরপর আর কি কোথাও কোনো প্রশ্ন থাকতে পারে যে কি ঘটেছিল? কেন একটা 9:30টার ঘটনা, কেন রাত 11:45-এ এফআইআর দায়ের হচ্ছে? মধ্যেখানের সময় এত বৈঠক, এত আলাপ আলোচনা, এবং বাবা মাকে আত্মহত্যা বলা 10:52 এক্স্যাক্টলি সৌরভ, প্রশ্নগুলো তো এখানেই। চোখের সামনে তারা দেখতে পাচ্ছেন যে ধর্ষণ হয়ে খুন হয়ে একজন চিকিৎসক, একজন মহিলা দেহ পড়ে রয়েছে, তারপরে তারা ফোনে কথা বলছেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে বাবা মাকে কি বলা হবে, কাকে কখন খবর দেওয়া হবে, কাকে ফোন করে ডাকা হবে, সে আসবে, তারপরে সেখানে ডিসিশন নেবে নেক্সট কি স্টেপ। এইটাই কি হয়েছিল তখন? দেখুন, আমরা সংবাদ মাধ্যম হিসেবে আমরা প্রশ্ন তুলছি, কিন্তু উত্তর কিন্তু তদন্তকারী সংস্থাকে তাদেরকে দিতেই হবে, যারা সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন। আমাদের তদন্তের উপর আস্থা রাখতে হবে এবং ধীরে ধীরে সবটাই সামনে আসবে, এটাও আমরা আশা রাখি। সৌরভ, তোমায় অনেক ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর ব্রেক করলে তুমি।